আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরেকটি ক্লাস নিয়ে, আগামী দিনের মানুষ গড়ার কারিগর। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো, যদিও স্পেসিফিক। এটা আমাদের 18তম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধানেরই একটা অংশ। অ্যাপ্লাইড ম্যাথ ঘ বিভাগের ফুরিয়ার সিরিজ থেকে যে প্রশ্নটা এসেছিল, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা সমাধান করব এবং এর সাথে সম্পর্কযুক্ত আরো কিছু কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা অঙ্ক যদি তুমি ক্লিয়ার বুঝে নিতে পারো এবং এর সাথে রিলেটেড বেসিক গুলা যদি তোমার মাথায় ইনস্টল করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে উপকৃত হবে। যেমন এই প্রশ্নটা আমি সলভ করব, ধরো এই প্রশ্নটাই যদি পরীক্ষা আসে, অথবা এটার মতো আরো একটা প্রশ্ন আছে বইয়ের মধ্যে, এটার পর দুই তিনটা প্রশ্ন আছে এরকম, এখানে সাইন ফাংশন দেওয়া আছে। এখন এই টাইপের প্রশ্ন সমাধানের ভিতরে অনেক কিছু আছে, টুকিটাকি ছোটখাটো জিনিস, এসএসসি লেভেলের, অনার্স লেভেলের। এই জিনিসগুলো আমরা যদি ক্লিয়ার থাকি, তাহলে আমরা যেমন অঙ্কটা করে তৃপ্তি পাবো, এই নিয়মের আরো অঙ্ক করতে পারবো। আমার ভাইবা বোর্ডে যদি এই রিলেটেড কিছু জিজ্ঞেস করে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো। কিন্তু আমরা যদি ওই যে মুখস্থ ভাবে শিখে নিই, তাহলে আমরা কোনো জায়গায় শান্তি পাবো না। না শান্তি পাবো নিজে শিখে, না পাবো কাউকে বুঝাইতে, না পারবো ভাইভাতে এটাকে ঢিল করতে ইজিলি। যেমন আমার এই অঙ্কটা করতে গিয়ে যথারীতি এই চ্যাপ্টার রিলেটেড আমাদের ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার থাকতে হবে। এরপরে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের দরকার হবে, ওই যে ইভেন ফাংশন, অড ফাংশন, অর্থাৎ জোড় ফাংশন ও বিজোড় ফাংশন এর বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। এটা আশা করি আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ক্লিয়ার আছো। শুধু তাই নয়, আমরা এই অঙ্কটা করতে গেলে এই যে প্রমাণটা, প্রমাণটাতে এখানে আছে কস ফাংশন, আবার অনেক সময় সাইন ফাংশনও থাকে। তো এই টাইপের অঙ্ক করার জন্য আমরা এটাকে কি, আমরা একটা বিষয় জানি, ধরো fx is equal to cos x, এটা হলো জোড় ফাংশন, আর sin x এটা হলো বিজোড় ফাংশন, তাই না? কেন জোড় বিজোড় সেটা আমি এখানে আলোচনা আনবো না। এখন যদি আমাদের এই প্রমাণে cos x থাকে, তখন আমরা এই আমাদের যে fx টা দেওয়া আছে, এই fx টাকে এটাকে আমরা একটা জোড় ফাংশন বিবেচনা করে একটা, আমাদের এখানে দেওয়া আছে অর্ধ রেঞ্জ, কিন্তু আমাদের অঙ্ক করতে হলে এটাকে আমাদের পূর্ণ রেঞ্জ বিবেচনা করে, পূর্ণ রেঞ্জ বিবেচনা করে হয় আমরা জোড় ফাংশন বিবেচনা করতে হবে অঙ্কটা সমাধান আনার জন্য, প্রমাণটা আনার জন্য, আর না হয় বিজোড় ফাংশন বিবেচনা করতে। মানে এটা কি জোড় না বিজোড়, এটা কিন্তু জোড়ও না বিজোড়ও না, একটা মানে জোড় বিজোড়ের একটা সংমিশ্রণ। তো তখন আমাদেরকে আমরা কি জোড় ফাংশন বিবেচনা করে সমাধানটা করব, না বিজোড় ফাংশন বিবেচনা করে সমাধানটা করব, এখানেও একটা বোঝার বিষয় আছে। তুমি বই খুললে দেখবে যে এটার পর আরেকটা অঙ্ক আছে, ওখানে সাইন ফাংশন দেওয়া। যদি প্রমাণে কস ফাংশনটা দেয়, তাহলে আমরা জোড় ফাংশন বিবেচনা করে আমাদের অঙ্কটা আমরা সামনে নিয়ে যাব, আর না হয়, আর যদি সাইন ফাংশন দেওয়া থাকে, তাহলে আমরা বিজোড় ফাংশন বিবেচনা করে, মানে প্রমাণে যদি সাইন থাকে এখানে, তখন আমরা সাইন ফাংশন বিবেচনা করে অঙ্কটা করব। আরেকটা ক্লু এখানে আছে, আমাদের কোসাইন সিরিজের এখানে কিন্তু কনস্ট্যান্টটা আছে, আর সাইন একটু আগে আমরা যে আমাদের 17তম সমাধানে একটা অঙ্ক ছিল কোসাইনে, তখন আমাদের সাইন সিরিজ প্রমাণ করতে বলছিল, তখন কিন্তু এই যখন সাইন দরকার, তখন কিন্তু এই কনস্ট্যান্ট অংশটা নাই। যাই হোক, এই আনুষঙ্গিক অনেক বিষয় আমাদের সাথে জড়িত। আমি যখন এই অঙ্কটা করতে গিয়ে লিখবো যে আমি এটাকে এই যে জোড় ফাংশন বিবেচনা করে পাই, তখন তোমাকে যদি তোমার ভাইভাতে জিজ্ঞেস করে, আপনি জোড় কেন বিবেচনা করলেন, বিজোড় ফাংশনে কি দোষ করছে, তাকে বিবেচনা করেন নাই কেন, তখন কিন্তু এটা ঢিল করতে হবে। প্রশ্ন যে আমার প্রমাণে এখানে বলতে হবে যে স্যার আমি এটাকে বিজোড় ফাংশন বিবেচনা করেও কিন্তু করতে পারি, কিন্তু আমার যে প্রমাণে যে ক্লু আছে সেটা আসবে না, কিন্তু আমার একটা রেজাল্ট আসবে। যদি প্রমাণ করতে না বলে, তখন আমি জোড় অথবা বিজোড় একটা বিবেচনা করলে আমার অঙ্কটা রেজাল্ট যা আসে সেটাই সঠিক। দেখো তাহলে কতটুকু ক্লিয়ার ধারণা থাকতে হচ্ছে একটা টপিকসের উপরে,
এই জন্য আমাদের বেসিক বুঝে পড়াশোনা করা খুবই জরুরি। যাই হোক, আমি এখন এটার সমাধান সম্পূর্ণটা ইনশাল্লাহ আলোচনা করব স্টেপ বাই স্টেপ এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল সমাধানে তোমাকে জানাই সুস্বাগতম। আমি আবারও বলতেছি, আমাদেরকে বেসিককে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আমি আশা করি আমার স্টুডেন্টরা সেইভাবেই সেই লাইন মতায় বা সেই লাইন লেন্থ বজায় রেখে অগ্রসর হচ্ছে। তাহলে প্রশ্নটা আবার একটু দেখে নাও। আমি প্রশ্নটা মুছে ফেলতে হবে যে fx is equal to x into pi minus x is equal to, মানে fx হলো এটা আর কি, এত is equal to pi square by 6 minus summation n is equal to 1 to infinity cos 2n pi n square, যেখানে ব্যবধিটা হলো এত। এ হলো আমাদের প্রশ্নটা। আমি এখন প্রশ্নটা মুছে নিব, মুছে মূল সলিউশনের দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথা তোমাদের বলেছি এতক্ষণ, সেটাই আমি এখন বোর্ডে অলরেডি লিখে ফেলেছি। যেমন আমাদের দেওয়া আছে fx is equal to x into pi minus x, এটাকে গুণ করলাম, এ হলো ব্যবধিটা। এখানে 0 থেকে পাই একটি অর্ধ রেঞ্জের ব্যবধি, এই ব্যবধিতে fx বর্ণিত ফাংশন, অর্থাৎ আমাদের যে fx ফাংশনটা এই ব্যবধি, এটা বইয়ের ভাষা আর কি, তুমি তোমার মতো করে লিখতে পারো। এখন প্রদত্ত ব্যবধিকে এত ব্যবধিতে বর্ধিত করে, কারণ আমরা যদি ওই জোড় ফাংশন বা জোড় ফাংশন যে কোনো একটাতে যেতে চাই, তাহলে আমাদের এই ব্যবধিটা নিয়ে আসতে হবে। এখন ব্যবধিতে ফাংশনটিকে জোড় ফাংশন হিসাবে বিবেচনা করলে, এখন জোড় ফাংশন হিসেবে বিবেচনা কেন করব সে কথা আমি শুরুতেই বলে নিয়েছি। তাহলে আমরা এই ফুরিয়ার সিরিজ লিখে নিলাম এটা, আর জোড় ফাংশন হওয়াতে আমরা একেবারে সরাসরি আমাদের যে ফুরিয়ার সহগগুলো আছে a0 an bn, এগুলার মান এগুলো আমরা জানি। a0 2/pi 0 থেকে ইন্টিগ্রেশন 0 থেকে পাই fx dx, an হলো 2/pi 0 থেকে পাই fx cos nx dx। এটা কিন্তু এই ব্যবধির জন্য, কেমন? এবং bn is equal to 0। তাহলে দেখো এই তিনটা মান কিন্তু আমরা এখানে পূর্ব জ্ঞান অনুযায়ী লিখেছি, আমরা আগে থেকে জানি যেখানে n এর মান 1 2 3 অসীম পর্যন্ত। তাহলে দেখো আমাদের এখন মূল চ্যালেঞ্জটা হলো আমাদের জন্য bn তো শূন্যই, তার মানে এই অংশটা বাদ, এই an এর মানটা বের করা, এটা হলো আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ। আর প্রথমে a নটটা বা a0 টা, এই দুইটা সহগ ফুরিয়ার সহগের মান আমরা বের করে এনে এই 2 নং সমীকরণে বসাবো। আর আমাদের প্রশ্নে যে ফাংশনটা ছিল এটাকে আমরা 1 নং ব্যবহার করেছি, এটাতে 3 দিয়েছি, এটাতে 4 দিয়েছি, এটাতে 5 দিয়েছি। এই সমীকরণগুলো দিলেও চলে, না দিলেও চলে, জাস্ট একটা শৃঙ্খলা ধরে রাখার জন্য আমরা সমীকরণগুলো ব্যবহার করি। তাহলে আমাদের a0 এর মান এবং an এর মান, bn এর মান তো অলরেডি আছে 0, এই সবগুলা মান নিয়ে আমরা 2 নং সমীকরণের সাথে দেখা করতে হবে। আমাদের এখন চ্যালেঞ্জ হলো a নট আর an এর মানটা বের করা। আশা করি এই পর্যন্ত আমার কথা তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটি তোমাদের কেমন লাগে বা কতটুকু বুঝতেছো বা না বুঝতেছো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না। তাহলে দেখো 3 নং সমীকরণ হতে আমরা a নটটা উঠে নিলাম এখানে, আর আমার fx এর মান এটা প্রশ্নে দেওয়া আছে এত, তাহলে আমরা জাস্ট এটা লিখে নিব 2/pi 0 থেকে পাই fx এর মান x pi minus x square dx। 2/pi, এখানে দেখো x pi minus x square, x pi minus x square। তাহলে আমরা যদি সরাসরি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন x dx তোমরা জানো x square by 2, সাথে পাইটা কনস্ট্যান্ট হিসেবে বসে থাকবে, আর এখানে x cube by 3 আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিলাম। এখন 2/pi, ধরো আপার লিমিটটা যদি আমরা বসাই x এর জায়গায় পাই স্কয়ার, তার মানে পাই কিউব বাই 2, এখানেও পাই কিউব বাই 3, আর লোয়ার লিমিটটা যদি বসাই এখানে x এর জায়গায় বসাইলে 0, এটাও 0 মানে বাদ। তাহলে এখানে আমাদের আসতেছে 2/pi, আর এখানে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 পাই কিউব মাইনাস এখানে 2 পাই কিউব,
তাহলে 2/পাই, এখানে 3π³ থেকে 2π³ গেলে π³/6, তাহলে এখানে π³ আর একটা পাই কাটা গেলে π², এখানে আসতেছে হলো 3 × 6 3। এ হলো আমার এই নটের মান। এই মানটা আমাদের একটু পরে আবার দরকার হবে। এই নটের মানটা আমরা বের করে নিলাম, মানে A0 আর কি। এখন আমরা an এর মানটা বের করব আমাদের 4 নং ইকুয়েশন থেকে। আর যথারীতি আমাদের 2/পাই fx এর মান 0 থেকে পাই fx এর মানটা হলো ওই যে প্রশ্নে যেটা আছে πx - x² cos nx dx। এখন আমাদের দরকার হচ্ছে আমাদের এসএসসি লেভেলের যে সূত্র ইন্টিগ্রেশন uv dx। দেখো আমরা যখন এসএসসি স্তরে এই সূত্র শিখছিলাম uv দুইটি ফাংশনের গুণফলের যে ইন্টিগ্রেশন, তখন আমরা u মানে প্রথম রাশি কোনটাকে ধরবো, দ্বিতীয় রাশি কোনটাকে ধরবো, সেখানেও কিন্তু আমরা ছোটখাটো কিছু নিয়ম নীতি শিখেছিলাম, যেগুলাকে ডিফারেন্সিয়েশন করলে ব্যানিশ করা যায়। কিছু কিছু ফাংশন আছে কিন্তু ইন্টিগ্রেশন করলে শুধু বাড়ে চক্রাকারে, বা যেমন আমি যদি এখন x² কে ইন্টিগ্রেশনে নিই, এটা কিন্তু ব্যানিশ হবে না ডবল ইন্টিগ্রেশন যখন আসে দ্বিতীয় পার্টে। তো uv ধরার ক্ষেত্রে কিছু রুলস আমরা শিখেছি। u আমরা ধরবো আমাদের ধরো x² x³ এই পাওয়ার যে রাশিগুলো আছে সেগুলাকে, আর v ধরবো তার সাথে রিলেটেড আমরা আস্তে আস্তে দেখবো। অর্থাৎ uv কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো সেটার জন্য কিছু রুলস আমরা ছোটবেলায় শিখেছি। আমি শুধু সেই কথাটাকে ফোকাস করতেছি, রুলস গুলো এখানে আলোচনা হচ্ছে না। তাহলে u যেটা বাইরে থাকবে সেটার ডিফারেন্সিয়েশন, আর যেটার ইন্টিগ্রেশন হলো সেটার ইন্টিগ্রেশন, দুটার গুণফলের হোল ইন্টিগ্রেশন। এই যে ছোটবেলার সূত্র, তিল পরিমাণ ভুল হলে এই জায়গায় সর্বনাশ হয়ে যাবে। তাহলে দেখো আমি বলছিলাম যে এই x যুক্ত রাশিটাকে আমরা u ধরবো আর এটাকে আমরা v ধরবো। এখানে আমাদের কিন্তু আবার নির্দিষ্ট ইন্টিগ্রাল আছে। তো নির্দিষ্ট ইন্টিগ্রাল থাকলে ধরো এখানে u থেকে 0 থেকে পাই থাকলে আমরা এখানে শুধু এটার উপর দিলে আবার এটা মিট যাবে, এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে আর এটা যেহেতু হোল ইন্টিগ্রেশন দুইটার গুণফলের এখানে দিলেও চলে। আর এখান থেকে ইন্টিগ্রেশন কমপ্লিট হয় নাই, যাই হোক এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো আমাদের এখন ঠিক এই সেন্সে এখানেও কাজটা করতে হবে, তবে এখানের কাজটা আর এখানে কাজটার মধ্যে কিন্তু কিছুটা তফাৎ আছে। যেমন এখানে দুইটা পদ আছে, এই জন্য আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি এখান থেকে লিখতেছি, তো ধরো 2/পাই এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটাকে যদি আমি u ধরি πx - x², এটা u আর এটা হলো v cos nx dx। এখানে 2/পাই তো আছেই, তো আমরা একবারে যদি গুণ করে দিই তাহলে ব্র্যাকেট লাগবে না, যদি না করি তাহলে এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিরাপত্তা বেষ্টনীতে আমাদের নিয়ে আসতে হবে। কেমন? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করলাম। তাহলে u ইন্টিগ্রেশন v dx মাইনাস আবার d of dx u বলতে এটা πx - x² ইন্টিগ্রেশন, যেটাকে v ধরছিলাম, যেটার ইন্টিগ্রেশন সেটার আবার ইন্টিগ্রেশন dx, দুইটার গুণফলের হোল ইন্টিগ্রেশন dx। ওকে, এখন এইখানে আমরা জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটটা ধরো এই শেষ করলাম, খুব সাবধান। তাহলে 2/পাই এখানে আমাদের যদি পাইটা বসাই, আমরা আপার লিমিট লোয়ার লিমিটের কাজ আসবো পরে, আমরা এখানে ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, πx - x², এখানে cos nx, এটা হবে sin nx/n, এটা আমরা জানি। যেহেতু সাইন ফাংশন চলে আসছে, তোমাদের একবার সহজ করে আমি বলি, সাইন ফাংশন যখন চলে আসে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হলে এই তোমার
তার ফলাফল অর্থাৎ সাইন এন ফাই হলো 0, সাইন 0 0, অর্থাৎ এই অংশটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। যাই হোক আমরা এখনই শেষ করতেছি না, এখানে আমাদের আরো অনেক কাজ বাকি। মাইনাস 0 থেকে পাই ডি অফ ডিএক্স, এখানে পাই এক্স, তাহলে ফাই তো কনস্ট্যান্ট, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এক্স স্কয়ার করলে মাইনাস 2x রইল এটা। এখানে আমরা যদি করি ক্যালকুলেশনটা একইভাবে, এখানে আসতেছে sin nx বাই n, তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট, এই dx আর এই ইন্টিগ্রেশন রয়ে গেল এই 2 বাই পাই এর জন্য। আগে পরে আবারও আমরা ব্র্যাকেটটা নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে কথা বলতেছিলাম, তাহলে এটার ফলাফল ডাইরেক্ট 0 আমরা লিখতে পারি, কারণ আমরা এগুলো শিখছি। sin n phi 0, sin 0 0, এই টাইপের এগুলো আমরা জানি। এখন তাহলে এখানে আর কথা না বলে ডাইরেক্ট 0 লিখলাম। আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই 0 আসতেছে, আর 2 বাই পাই এর সাথে গুণ করে দাও 2 বাই পাই। এখন এইখানে এই যে nটা বাইর করে দাও, এখানে আমরা আবার একটা ইউবি কল্পনা করতে পারি, পারি না? যদি কল্পনা করতে পারি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, এটাকে যদি আমরা বাহিরে রাখি, ওই যে ইউ পাই মাইনাস 2x, আর যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দেই তাহলে আসতেছে, ক্যালকুলেশনটা পরে যদি করি আর কি, পরেই করি, না হয় ভুল হওয়ার ঝুঁকি থাকে কিন্তু, sin nx বাই sin nx আর dx, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, এর থার্ড ব্র্যাকেট 0 থেকে পাই মাইনাস, এখানে যেটাকে আমরা বাইরে রাখছি সেটার ডিফারেন্সিয়েশন d অফ dx পাই মাইনাস 2x, যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটার আবার আসতেছে ইন্টিগ্রেশন sin nx dx। আমরা এখন ইন্টিগ্রেশন করি নাই, তারপরে দুইটার এটা গেল এটা, তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োগটা কি সঠিক লিখেছি? কয়টা সেকেন্ড ব্র্যাকেট হলো এখান থেকে? আচ্ছা, ব্র্যাকেট তেমন কোনো সমস্যা নাই, এই লেভেলে এসে ব্র্যাকেটের ভুলটা ধরা হয় না। সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এখানে দিলাম, আবার এইখানেও একটা দিয়েছি, অসুবিধা নাই, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, যাই হোক, তাহলে দুইটার গুণফলের হোল ইন্টিগ্রেশন 0 থেকে পাই dx, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই সাবধান কিন্তু ব্র্যাকেট সেকেন্ড দিস আর থার্ড দিস সেটা মানে বিবেচনা না করলেও, না দিলে কিন্তু আবার ঝামেলা আছে। ধরো এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমার মিস যায় তাহলে এই ব্র্যাকেটের উপর এফেক্ট হবে। আর যদি তুমি এটা এখানে গুণ করে দাও বা মাইনাসের কাজ করো তাহলে তার সমস্যা নাই। এই জায়গাটায় কিন্তু স্পর্শকাতর ক্যালকুলেশনে আমরা পৌঁছাইছি, পুরোটা অঙ্কের একটা স্পর্শকাতর জায়গা। তো এই জায়গাটায় যদি ভুল হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাহলে an is equal to, এটা তো 0 আর 0 বোঝা বইয়ে লাভ নাই, 2 বাই n phi মাইনাস 2 বাই n phi। এখানে আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, সেকেন্ড ব্র্যাকেটটা থাকুক নিরাপত্তার স্বার্থে, আপার লিমিট 2 পাই। আচ্ছা, এটা এখানে আবার ইন্টিগ্রেশন বাকি আছে, তাহলে এটা আগে কভার করি 2x, তাহলে এখানে মাইনাস cos, মাইনাসটা সাবধানে দিতে হবে, প্রয়োজন একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে যদি ঝামেলা মনে হয় আর কি, nx বাই n। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসেই থাকবে আবারও। এখানে আমাদের কাজ, এটাকে আমি ইচ্ছা করলে দ্রুত শেষ করতে পারি, করি না এই কারণে, কারণ এখানে আমাদের অনেক কাজ আছে। এখানে 0 থেকে পাই, পাই এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 0, মাইনাস 2 হলো কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে আসতেছে একটা মাইনাস। এই দেখো sin nx এ করলে একটা মাইনাস আসবে, তাহলে সেই মাইনাসে মাইনাসে ধরো এটা প্লাস করে দিলাম, তো cos nx বাই n
এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন একটা রয়ে গেল, তাহলে dx n মাইনাস 2/n পাই। তাহলে এখানে আমরা এখন যদি মানটা বসাই দিই, পাই মাইনাস 2x, x এর জায়গায় 2 ইন্টু পাই, আর এখানে মাইনাস cos n পাই বাই n। আর যদি 0 বসাই, এটা গেল এটা মাইনাস লোয়ার লিমিট 0 বসাইলে পাই মাইনাস 2 ইন্টু 0, একবার ভেঙে ভেঙে করতেছি, মাইনাস cos n0 মানে 0 বাই n। এই তো সেকেন্ড ব্র্যাকেট রইল, তাহলে প্লাস এখানে মাইনাস, তাহলে দাও মাইনাস 2 বের করে দিলাম, 0 থেকে পাই, nটাও বের করে দিলাম। এখন তাহলে cos nx dx হলো sin, এখন তো ফাংশন একটাই, তাহলে আমরা এখন একবারেই করে ফেলতে পারি cos nx dx, তাহলে sin nx বাই n, তাই না? এখান তো আর কিছু নাই, তাহলে এই আপার লিমিট লোয়ার লিমিট, এই সেকেন্ড ব্র্যাকেট এই ক্লোজ করলাম। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে সাইন ফাংশন দেখে আবারও ভালো লাগলো, এটা সরাসরি 0, sin n phi 0 sin 0 মানে শেষ, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এইখানে আসো, এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, এখানে আমরা ধরো 2/n পাই, এখানে পাই থেকে 2 পাই বিয়োগ করলে মাইনাস পাই, cos n phi বাই n, cos n phi, cos n phi বাই n, cos n phi, cos n phi, এটার মান -1 হোল টু দি পাওয়ার n, এটা তোমরা হয়তো জানো, তাই না? আচ্ছা, এইখানে আমরা মানটা পরে বসাই, জটিলতা না হয়, ঝামেলা আছে। এই মাইনাসে একবারে প্লাস দিয়ে দাও, cos n phi টা থাকুক। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আবারও থাকুক নিরাপত্তার জন্য n। আর এইখানে আমরা বলতে পারি যে আমাদের এখানে আবার cos 0 আছে, cos 0 হলো 1, তো মাইনাস, এটা একটা মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 যদি হয়, 1 মানে পাই ইন্টু 1 1, আর এখানে নিচে আছে n। কোথাও কোনো ঘাবলা আছে কিনা খেয়াল করবা। এই এখন এখানে একটা পাই কমন যায়, একটা n কমন যায়, 2/n phi ইন্টু পাই বাই n। আর এখানে তাহলে রইল কত, পাই কমন গেল, cos n পাই, n তো কমনে গেল, পাই কমন গেল, আর নিচে n কমন গেল, মানে 5n, তাহলে থাকে শুধু ডাইরেক্ট 1। এখানে পাই পাই কাটা, -2/n², আর এখানে 1 তা আগে লিখলাম, আর ওই যেটা বলছিলাম cos n পাই এর মান -1 হোল টু দি পাওয়ার n, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটা হলো কার মান, an এর মান। তাহলে bn এর মান তো শূন্যই, a নটের মান আমরা বের করেছি, এখন বের করলাম কার মান, an এর মান। এই মানগুলা নিয়ে আমরা আমাদের ওই যে মূল 2 নং সমীকরণ যেটা প্রথমে বলেছিলাম, ওখানে আমরা এখন বসিয়ে দিয়ে আমাদের শেষ ফিনিশিংটা দিব। তো যেহেতু 2 নং সমীকরণটা আমি বোর্ডে মুছে ফেলেছি, সেজন্য এটা আবার লিখে নিলাম। 2 নং ইমপ্লাইজ, তুমি ডাইরেক্ট এখান থেকেও লিখতে পারো, মানে 2 নং সমীকরণটা আমি পুনরায় লিখে নিয়েছি, তোমার না লিখলেও হবে। আর এই জিরোর মান আমরা বের করে রেখেছিলাম, এই তোমার পাই স্কয়ার বাই 3 আমরা বের করেছিলাম, পাই স্কয়ার বাই 3, আর নিচে আছে আমাদের 2 প্লাস
সামেশন n is equal to 1 to infinity bn এর মানটা তো 0 ছিল, তো সেটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই, আমাদের an এর মান এই যে এটা বসাই দাও। মাইনাস আছে কিন্তু এই ভদ্রলোক থাকলে কিন্তু সাবধান, মাইনাসটার একটা ব্র্যাকেটে দাও 2/n স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়া 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ cos nx। ওকে, এবার আমরা ওই আমাদের আগের মতোই অন্যান্য অঙ্কের মতো আমরা জাস্ট এখন n এর মান 1 2 3 এগুলা বসিয়ে ফিনিশিং দিব। তো এখানে প্লাস ও মাইনাস এ মাইনাস, এখানে আমাদের আছে যথারীতি x, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল fx এর মান, এটার সিরিজটাই আমরা এখন নির্ণয় করতেছি। আর এখানে পাই স্কয়ার বাই 6 প্লাস ও মাইনাস এ মাইনাস সামেশন n is equal to 1 to infinity, আরেকটা লাইন বাড়ালাম 2/n স্কয়ার 1 প্লাস -1 into whole to the power n cos nx। ওকে, এখন একটা বিষয় দেখো, n এর মান যদি আমি, আমাদের কিন্তু শুধু এই জায়গাটা পরিবর্তন হবে, n এর মান আমি এখানে 1 বসালে ওই যে আগের অঙ্কের মতো -1 হোল টু দি পাওয়ার 1, তাহলে এখানে যেহেতু মাইনাস এখানে যদি বিজোড়, তাহলে বিজোড় বসালে 1 -1 -1 এই থাকবে, তার মানে 0, অর্থাৎ 0 চলে আসতেছে। আবার আমরা যদি -1 হোল স্কয়ার বসাই তাহলে 1 প্লাস -1 হোল স্কয়ার, যেহেতু পাওয়ারটা জোড় একে একে 2 আসতেছে, অর্থাৎ এখানে আমরা n এর মানটা যদি বিজোড় বসাই তাহলে 0 আসতেছে, আর n এর মান জোড় বসালে 2 আসতেছে। সব ক্ষেত্রে কিন্তু এরকম হবে, এই জন্য আমরা বিজোড় বসাইলে অর্থাৎ 1, আমাদের তো হওয়ার কথা ছিল n এর মান 1 2 3 এগুলোই তো, এই যে 1 তারপরে 2 এভাবে ডট ডট ইনফিনিটি। তো আমরা বিজোড়গুলা বসাবো না, বসাবো বলতে মনে মনে বসাইছি 0 হয়ে গেছে, আমরা শুধু জোড়গুলা দেখাবো 2 4 6 এগুলা বসাই এখানে টেস্ট করব, মানে লিখবো। সামেশন তো আছেই, ধরো পাই স্কয়ার বাই 6 এখানে, তাহলে সামেশন চিহ্ন আর থাকতেছে না, n এর মান আমি 2 বসাই দেখে, ধরো 1 বসাইছি, বসানোর পর এটা শূন্য এসে গেছে, পুরোটা শেষ, তাহলে 2/2 স্কয়ার, এখানেও 2, তো এখানে 2 আসলে এখানে সব ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2ই আসবে, 2 স্কয়ার cos, এখানে ব্র্যাকেট দাও n এর মান 2x প্লাস, এবার 4 বসাও, তাহলে 4 বসাইলে এইখানে ধরো 4 স্কয়ার, আর এখানে ধরো 2 আসলো, 2 দুগুণে 4, ও এখানে সব সময় 2 থাকতেছে, কারণ এই 2 তো কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন নেই, এখানে 2 স্কয়ার cos 4x। ওকে, এবার আসো আরেকটা বসাই, আবার এখানে 2 দুগুণে 4 মানে 2 স্কয়ার, এখানে 6 বসাইলাম, ধরো বসাইতেছি কই, এখানে 6 স্কয়ার cos 6x, এইভাবে চলমান থাকবে। এখন আমাদের কিছু একটা প্রমাণ করতে বলছে, সম্ভবত প্রশ্নে প্রমাণ করতে বলছে এটা, এটা তো এসেই গেল, এখন এখানে সাজুগুজু করতে হবে কিছুটা। ধরো এইখানে 2 স্কয়ার তো একই জিনিস দেখা যায়, তাহলে cos 2x, এখানে 1 দিতে পারো, ধরো 1 স্কয়ার, আবার এখানে 2 দুগুণে 4, এটা হলো 4 4 16, 4 আর 16, তাহলে 4 4 16 1/2 স্কয়ার, এখান থেকে 1/4, তার মানে 2 স্কয়ার, আর cos এখানে 4x, একইভাবে এইখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, আর এখানে cos 6x। ওকে, এখন এটাকে আমরা এই প্রমাণের সাথে আমাদের যদি এইভাবে রাখা দিত প্রশ্নে, অনেক সময় কিন্তু এইভাবেও রাখে, অনেক অঙ্কে কিন্তু এইভাবে রাখছে তোমরা জানো, তো এখানে যদি এইভাবে রাখতে চাইছে, এখানে আমরা এটাকে লিখতে পারি সামেশন, ধরো n এর মান যদি আমি এখানে 1 বসাই,
ধরো cos 2nx বাই n স্কয়ার, n এর মান যদি 1 বসাই, দেখো 1 স্কয়ার 2 ইন্টু 1 x মানে এটা চলে আসবে। যদি 2 বসাই 2 স্কয়ার cos 2 ইন্টু 2 মানে 4x, 3 বসাইলে 2 ইন্টু 3 মানে এটা চলে আসবে। অর্থাৎ এই সিরিজের এটা হলো সংক্ষিপ্ত রূপ সামেশনের মাধ্যমে। দ্যাট মিন্স আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে, আমাদের যেটা প্রমাণ করতে বলছে x ইন্টু পাই মাইনাস x। এই হলো আমাদের প্রুফ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধীরে ধীরে একটা অঙ্ক বুঝলে তুমি অনেক উপকৃত হবে, অনেক লাভবান হবে। এই জন্য আমি একটু স্লো করানোর চেষ্টা করেছি। আর অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে। এই রিলেটেড এই টাইপের, এটার পরেই আরেকটা অঙ্ক আছে বইয়ে, মানে বইয়ে এই রকমের আরো অনেকগুলো অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবে। আর যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করার ব্যবস্থা রয়েছে। আর পেইড কোর্সের স্টুডেন্টদের স্টাডি গ্রুপ রয়েছে প্রশ্ন করার জন্য, অপরন্ত সুযোগ যে কোনো সময়। আর অবশ্যই আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু সুবিধা অসুবিধা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না। কারণ তোমার প্রত্যেকটা কমেন্ট আমাদের অত্যন্ত মূল্যবান। তোমার কমেন্টের উপর নির্ভর করবে আমি সামনের দিকে আরো কিভাবে তোমাকে আরেকটু ভালোভাবে বোঝানো যায়, নাকি যেভাবে আছে এইভাবেই ঠিক আছে। তোমার উপরে অনেক কিছু নির্ভর করবে আমার পাঠ দানের কলা কৌশল পরিবর্তন বা সংশোধন বা পরিমার্জন যাই বলি না কেন। কারণ দিন শেষে আমার মূল কাজটা হলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ এটা হলো মূলত আমাদের এমন লেভেলের স্টুডেন্টদেরকে আমি পড়াই, তারা আবার এটা অন্যদেরকে বিতরণ করবে। বা মূলত তোমরা নিজেরাও প্রশিক্ষণ নিতেছো কিভাবে পাঠদান করাইতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়, কিভাবে শিখাইতে হয়। সব মিলিয়ে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট বা গোল বা আমাদের যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি তোমার এই শিক্ষক নিবন্ধন গণিত লিখিত স্কুল এবং কলেজ পর্যায়ের পূর্ণাঙ্গ কোর্স এবং বিসিএস 200 নম্বরের গণিত লিখিত কোর্স সহ অনার্স মাস্টার ডিগ্রি স্তরের গণিতের যে কোনো কোর্স করতে আগ্রহী হও, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে হবে, আমি তোমাকে বিস্তারিত জানাবো। 01720991523। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার জীবন হোক গণিতময়, গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।